নমস্কার বন্ধুরা, আমি সৈকত দি বাংলা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর জীবনী। বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে যেসব গুণী ব্যক্তিত্বদের লেখনীর দ্বারা, তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য লেখক হলেন সমরেশ বসু। তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। সাহিত্যিক হিসেবে 100টিরও বেশি উপন্যাস ও 200টিরও বেশি ছোট গল্প লিখেছেন তিনি। ছোটদের জন্য তার শ্রেষ্ঠ ক্ষুদে গোয়েন্দা চরিত্র গোয়েন্দা গুগল বাংলা গোয়েন্দা গল্পের এক অনন্য সাধারণ সৃষ্টি। শুধু স্বনামে নয়, লিখেছেন কালকুট ও ভ্রমর ছদ্মনামেও। কট্টর বামপন্থী সমরেশ বসুর রচনায় বারবার ফিরে এসেছে মেহনতি মানুষের সংগ্রামের কাহিনী। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। 1924 সালের 11ই ডিসেম্বর ঢাকা বিক্রমপুরে রাজনগর গ্রামে সমরেশ বসুর জন্ম হয়। সমরেশ বসুর পিতৃদত্ত নাম সুরনাথ বসু। তার পিতার নাম মোহিনী মোহন বসু ও মায়ের নাম শৈবলিনী বসু। ছোটবেলা থেকে সমরেশের লেখাপড়ায় আগ্রহ ছিল না, কিন্তু লেখাপড়া বাদে আর সকল কিছুতেই তার ছিল অতি উৎসাহ। সাঁতার কাটা, বাঁশি বাজানো, থিয়েটার করা, ছবি আঁকা, সবকিছুতেই তিনি ছিলেন পারদর্শী। তার এই বাউন্ডুলে স্বভাবের জন্য সমরেশের বাবা তাকে নৈহাটিতে বর্দার কাছে পাঠিয়ে দেন লেখাপড়া করার জন্য, কিন্তু এখানে এসেও বিশেষ কিছু লাভ হয়নি। কিছুদিন স্কুলে ভর্তি হওয়ার পরে আবারও লেখাপড়া থেকে দূরে পালাতে চাইতেন তিনি। সমরেশের দাদা মনমতো বসু তার এই বাউন্ডুলে স্বভাবের জন্য তাকে বলতেন প্রবলেম চাইল্ড। ক্লাস 10 অবধি পড়াশোনা করার পরে হঠাৎ করেই বিয়ে করে বসেন তার চেয়ে বয়সে বড় ডিভোর্সি গৌরী দেবীকে। নৈহাটি থেকে শ্যামনগর ও জগদ্দলের মাঝখানে আটপুর নামে একটি আধা বস্তি অঞ্চলে সংসার জীবন শুরু করার পরে এক ভিন্ন ধরনের জীবনযুদ্ধের শরিক হন তিনি। সংসার চালানোর জন্য কখনো তিনি ডিম বিক্রি করেছেন, কখনো চটকলে দিনমজুরের কাজ করেছেন। তাদের 4 সন্তানের মধ্যে সাহিত্যিক নবকুমার বসু অন্যতম। পরবর্তীকালে সমরেশ বসু নিজের ছোট শালিকা ধরিত্রী বসুকে বিবাহ করেছিলেন। 1943 সালে তিনি ইছাপুরের বন্দুক কারখানায় চাকরি পান। এখানে 1949 সাল অবধি তিনি কর্মরত ছিলেন। ইছাপুরের বন্দুক কারখানায় চাকরি পান তিনি মূলত তার আঁকার পারদর্শিতার কারণে। এখানে তার সাথে পরিচয় হয় সত্যপ্রসন্ন দাশগুপ্তের সঙ্গে এবং তার হাত ধরেই সমরেশ কমিউনিস্ট ভাবধারায় প্রভাবিত হন এবং কমিউনিস্ট আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। 1944 সালে তিনি ও তার স্ত্রী কমিউনিস্ট পার্টির সদস্য গ্রহণ করেন। চেনা গণ্ডির বাইরে গিয়ে নানা মানুষের সাথে তার পরিচিতির বিস্তার ঘটান, যা পরবর্তীকালে তাকে লেখক হিসেবে সমৃদ্ধ করে তুলতে বিশেষ ভূমিকা নিয়েছিল। সমরেশের রাজনৈতিক জীবন তাকে খুব কাছ থেকে সাধারণ মেহনতি মানুষের লড়াইকে চিনতে জানতে সাহায্য করেছিল, যে কারণে তার বেশিরভাগ গল্পে এই শ্রমিক মেহনতি মানুষদের সংগ্রামের কাহিনী দেখতে পাওয়া যায়। 1949 সালে ভারতে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলে সমরেশের জেল হয়। পরবর্তীকালে আকস্মিক বোমা বিস্ফোরণে সত্যপ্রসন্ন দাশগুপ্তের মৃত্যু তাকে ভীষণ মর্মাহত করে। পরবর্তীতে পার্টির সঙ্গে তার যোগাযোগ ছিল ঠিকই, কিন্তু অন্তরঙ্গতা কমে এসেছিল। জেলে বসেই তার চারপাশের মানুষজনকে নিয়ে তিনি লেখেন উত্তরঙ্গ উপন্যাসটি। 1951 সালে জেল থেকে বেরিয়ে ইছাপুর বন্দুক কারখানার চাকরিটি হারান তিনি। চাকরি হারিয়ে এই সময় স্ত্রী গৌরী বসুর অনুপ্রেরণায় লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। নৈহাটির আদাবস্তির টিনের ঘরে বসে তিনি একের পর এক কালজয়ী সৃষ্টি করে গেছেন। তার প্রথম উপন্যাস নয়নপুরের মাটি, তিনি এই উপন্যাসটি মাত্র 21 বছর বয়সে লেখেন। এই উপন্যাসটি পরিচয় পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, কিন্তু সমরেশের প্রথম প্রকাশিত উপন্যাস উত্তরঙ্গ। 1946 সালে তার প্রথম সামাজিক ছোট গল্প আদাব প্রকাশিত হয় পরিচয় পত্রিকায়। দেশভাগের সময় হিন্দু মুসলমানের দাঙ্গা সাধারণ মেহনতি মানুষের মধ্যে কি প্রভাব ফেলেছিল তাই এই গল্পের বিষয়বস্তু। এই গল্পে মানবিক দিকটি বেশি করে উন্মোচিত হয়েছে। এরপর থেকেই একের পর এক তার উপন্যাসগুলি প্রকাশিত হতে শুরু করে। 1952 সালে প্রকাশিত হয় বিটি রোডের ধারে, 1953 সালে শ্রীমতী ক্যাফে, 1957 সালে গঙ্গা, 1957 সালেই ত্রিধারা, 1960 সালে বাঘিনী, 1966 সালে 3 ভুবনের পারে, 1977 সালে মহাকালের রথের ঘোড়া ইত্যাদি। তার উপন্যাসগুলিতে শ্রমিক ও মেহনতি মানুষের কথা, গ্রামীণ জীবনের কথা সামাজিক প্রেক্ষাপটে পরিবেশিত হয়েছে। সামাজিক গল্প ছাড়াও রাজনৈতিক গল্প এবং যৌনতা তার গল্পে স্বনিপুণভাবে স্থান পেয়েছে। 1967 সালে সমরেশের উপন্যাস প্রজাপতিকে অশ্লীলতার দায়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই সময় বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব বসু তার পাশে দাঁড়ান।
1985 সালে সুপ্রিম কোর্টের রায় উপন্যাসটি সমস্ত দায় থেকে মুক্ত হয়। বড়দের পাশাপাশি তিনি ক্ষুদে পাঠকদের জন্য রচনা করেছেন। ছোটদের জন্য তার অন্যতম সৃষ্টি গোয়েন্দা গোগোল চরিত্রটিকে তিনি প্রথমবার প্রকাশ করেন শুকতারা পত্রিকায়, যা পরবর্তীকালে ধারাবাহিক হিসেবে শুকতারায় প্রকাশিত হয়। পরবর্তীকালে এই ক্ষুদে গোয়েন্দার 19টি গল্প নিয়ে প্রকাশিত হয় গোগোল ওমনিবাস। এই গল্পগুলির মধ্যে অন্যতম আয়না নিয়ে খেলতে খেলতে, অদৃশ্য মানুষের হাতছানি, গোগোল কোথায়, গোগোলের কেরামতি, রত্ন রহস্য ও গোগোল, ইঁদুরের খুঁটখাট, মহিষাসুর মর্দিনী উদ্ধার, পশ্চিমের বারান্দা থেকে, টেলিফোনে আড়ি পাতার বিপদ ইত্যাদি। পৌরাণিক চরিত্র শাম্ব সমরেশের অমর সৃষ্টি কাহিনী। মূলত পৌরাণিক চরিত্র হলেও বাস্তবে নিজের সঙ্গে সামনে দেখা রোগ জর্জরিত শিশুর যন্ত্রণাকে এই উপন্যাসের মাধ্যমে ব্যক্ত করেছেন তিনি। এরই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া, মানসিকভাবে দুর্বল ও অবসাদগ্রস্ত ব্যক্তিদের মনে জোর বাড়ানোর পথও তিনি দেখেছেন এই উপন্যাসের মধ্যে দিয়ে। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1978 সালে দেশ পত্রিকায়। এর ঠিক 2 বছর পরে 1980 সালে উপন্যাসটি সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়। কালকুট ছদ্মনামে প্রকাশিত সমরেশ বসুর উপন্যাসগুলি হল অমৃত কুম্ভের সন্ধানে, কোথায় পাবো তারে, ঘরের কাছে আরশিনগর, চল মন রূপনগরে, অমৃত বিষের পাত্র, জ্যোতির্ময় শ্রীচৈতন্য ইত্যাদি। ভ্রমর ছদ্মনামে সমরেশ 3টি উপন্যাস রচনা করেছিলেন। এইগুলি হল যুদ্ধের শেষ সেনাপতি, প্রভু কার হাতে তোমার রক্তে, প্রেম কাব্য রক্ত। এই 3টি উপন্যাসই শারদীয়া প্রসাদ পত্রিকায় প্রকাশিত হয়। তিনি শেষ জীবনে রামকিঙ্কর বেইজের জীবন নিয়ে দেখি নাই ফিরে উপন্যাস লেখার কাজ শুরু করেছিলেন। তার মাত্র কয়েকটি কিস্তি দেশ পত্রিকায় প্রকাশিত হয়, বাকিগুলি থেকে যায় অসমাপ্ত। সমসাময়িক বিশিষ্ট চিত্র পরিচালক এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে ছিল তার সুসম্পর্ক। সমরেশ বসুর বিভিন্ন উপন্যাস নিয়ে চলচ্চিত্র হয়েছে, টেলিভিশনেও বিভিন্ন ধারাবাহিক হয়েছে তার উপন্যাসগুলিকে কেন্দ্র করে। 1963 সালে চিত্র পরিচালক তপন সিনহা নির্মাণ করেন সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে নির্জন সৈকতে। 1969 সালে আশুতোষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত ও সৌমিত্র চট্টোপাধ্যায়, তনুজা এবং রবি ঘোষ অভিনীত 3 ভুবনের পারে চলচ্চিত্রটি একটি জনপ্রিয় সিনেমা। 1972 সালে বিশ্ববিখ্যাত পরিচালক মৃণাল সেন কলকাতা 71 এবং 1986 সালে জিনিয়াস উপন্যাস দুটিকে পর্দায় নিয়ে আসেন। 1974 সালে অরবিন্দ মুখোপাধ্যায় সমরেশ বসুর উপন্যাস মৌচাক উপন্যাসটিকে ছবি করেছিলেন, যা সেই সময় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। বিখ্যাত পরিচালক গুলজার তার 2টি গল্প নিয়ে ছবি করেছিলেন। প্রতীক গল্পটির অনুকরণে করেন কিতাব 1976 সালে এবং অকাল বসন্ত উপন্যাস অবলম্বনে তৈরি করেন 1977 সালে নমকিন। গুলজার সমরেশের প্রথম গল্প আদাব নিয়েও একটি টেলি সিরিয়াল করেছিলেন, যার নাম দিয়েছিলেন কিরদার। 1984 সালে গৌতম ঘোষ করেন পার উপন্যাসটি নিয়ে ছবি। 2006 সালে পরিচালক সুব্রত সেন ছবি করেছিলেন বিবর উপন্যাসটি নিয়ে। 2013 সালে পরিচালক অরিন্দম দে গোগোল ওমনিবাস থেকে সোনালী পাহাড়ের রহস্য গল্পটি নিয়ে গোয়েন্দা গোগোল নামে সিনেমা করেছিলেন, যেখানে গোগোলের নাম ভূমিকায় দেখা যায় অভিনেতা অভিজিৎ ঘোষকে। গোগোল সিরিজে আরও একটি ছবি হয় 2014 সালে গোগোলের কীর্তি। এটি পরিচালনা করেন পম্পি ঘোষ মুখার্জি। শাম্ব উপন্যাসটির জন্য 1980 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান সমরেশ বসু। 1983 সালে গুলজারের তৈরি সিনেমা নামকিনের জন্য সেরা গল্পকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। 1988 সালের 12ই মার্চ 67 বছর বয়সে সমরেশ বসুর মৃত্যু হয়। আশা করি আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।